দর্শক বন্ধু, আজকে আমরা আপনাদের প্রশ্নগুলো থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বেছে নিয়েছি আলোচনার জন্য। সিবিসির রিপোর্ট। এই সিবিসির রিপোর্ট নিয়ে অনেকের মনে অনেকগুলো প্রশ্ন আছে, বুঝতে পারছেন না কি কি হয়েছে বা যেগুলো সমস্যা দেখা দিয়েছে রিপোর্টে বলা হচ্ছে সেগুলো থেকে আসলে কি কি সমস্যা হতে পারে, কি কি তার প্রতিকার হতে পারে, কি চিকিৎসা হতে পারে। সিবিসি রিপোর্ট হাতে এলে অনেক সময় এই প্রশ্ন মাথায় আসে যে হিমোগ্লোবিন কম, তার মানেটা কি? ডাব্লিউবিসি বা প্লেটলেট বেড়ে গেলে সেটার ক্ষেত্রে কি হতে পারে? আর এই সিবিসি রিপোর্ট দেখেই কি কোনো রোগের আগাম লক্ষণ বা ইঙ্গিত পাওয়া সম্ভব? তো আসুন, হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা সিবিসি রিপোর্ট নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আজকের আলোচনায় বিশিষ্ট চিকিৎসক ডক্টর অভিজিৎ ভট্টাচার্য। আমি স্যারের কাছে যাব, সিনিয়র চিকিৎসক, তার পরামর্শ শুনবো। আপনারা জানতে পারবেন যে সিবিসি নিয়ে যে ধরনের ভুল ধারণা, কিছু মিথ ঘুরে বেড়ায়, সেগুলো নিয়েও স্যার আলোচনা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আশা করি সব প্রশ্নের উত্তর পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বলি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট নমস্কার। বাংলায়। আমি অভিজিৎ ভট্টাচার্য। আমি মণিপাল হসপিটাল ঢাকুরিয়ায় কনসালটেন্ট এবং ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। স্যার, আমরা আলোচনার শুরুতে একটু জানতে চাইবো যে সিবিসি রিপোর্টটা আসলে কি এবং সিবিসি বলতে আসলে কি বোঝায়? সিবিসি একটা খুব কমন একটা ইনভেস্টিগেশন। প্রথমেই যে কোনো রোগের ক্ষেত্রেই আমরা অনেক সময় কমন এটা বলি কমপ্লিট ব্লাড কাউন্ট। তো এটার পুরো ব্যাপারটা হচ্ছে সিবিসি। তো এটা একদম প্রাথমিক একটা পরীক্ষা। তো আমরা যদি ব্লাডের অনেক কম্পোনেন্টগুলো দেখি কী কী দিয়ে ব্লাড তৈরি হয়, তার মধ্যে একটা রেড ব্লাড সেল আরবিসি, ডাব্লিউবিসি। তো ডাব্লিউবিসির মধ্যে আবার নিউট্রোফিল, লিম্ফোসাইট, বেসোফিল, মনোসাইট অনেক রকম আছে। আর তারপরে লাস্ট হলো প্লেটলেট বা অনুচক্রিকা। তো এগুলো মিলেই হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। তাহলে স্যার, একটা সিবিসি রিপোর্টে কি ধরনের রিপোর্ট আমরা এক্সপেক্ট করতে পারি, প্রত্যাশা করতে পারি, যেটাকে আমরা স্বাভাবিক বলে ধরবো, আর কোনটাকে আমরা একটুখানি গুরুত্ব দিয়ে দেখতে হবে? দেখুন, আগে বুঝতে হবে যে এই যে নানান রকম সিবিসির মধ্যে জিনিসগুলো রয়েছে, উপাদানগুলো, এগুলোর কাজটা কি। তো আমরা যদি একটা সিবিসিকে একটা শহর ভাবি, আর শহরের মধ্যে নানান লোক আছে, তার মধ্যে এই রেড ব্লাড সেল হচ্ছে যে ধরুন ডেলিভারি ট্রাক নানান জায়গায় পৌঁছে দেয়, যেরকম ডেলিভারি ট্রাক, এটা সব জায়গায় অক্সিজেন পৌঁছে দেয়। ঠিক। এটা হচ্ছে ডেলিভারি ট্রাকের কাজ করে। এবারে ডাব্লিউবিসির মধ্যে নিউট্রোফিল, এরা হচ্ছে যোদ্ধা, যেখানেই যুদ্ধ হয় সেখানে যুদ্ধে নেমে পড়ে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য। লিম্ফোসাইট সাধারণত ভাইরাল ইনফেকশনে কাজ করে। মনোসাইট, ওরা ওই যেগুলো সব ঝড়ফড়ের পরে যাওয়া জিনিসগুলো পড়ে থাকে সেগুলোকে ক্লিয়ার করে, বা ওরা শুদ্ধ ইংরেজিতে ডেব্রি ক্লিয়ারেন্স করে। আর অনুচক্রিকা বা প্লেটলেট হচ্ছে ওরা লিক ঠিক করে, কোথাও ব্লিডিং হচ্ছে ওখানে ঝাঁপিয়ে পড়ে, ওখানে ঝাঁপিয়ে পড়ে একটা ক্লট তৈরি করে ব্লিডিংটা বন্ধ করে। তো এবারে আপনি যদি আপনার হিমোগ্লোবিন কম থাকে, তাহলে আপনার শরীরে অক্সিজেন কম, আপনি কি হয়, আমরা লাংস থেকে যে অক্সিজেনটা এই আরবিসির মধ্যে হিমোগ্লোবিন বলে একটা প্রোটিন থাকে, তো সেটা ক্যারি করে। তো আমি যদি ওই প্রোটিনটা কম থাকে, তাহলে আমার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কম। তো আমার যেখানে অক্সিজেন বেশি লাগবে, ধরুন আমি একটু ছুটে গেলাম, সিঁড়ি উঠলাম, পাহাড়ে উঠলাম, তাহলে আমার অক্সিজেন কম থাকলে আমি হাঁপিয়ে পড়বো। সেরকম ডাব্লিউবিসি যদি কম থাকে, তাহলে আমার ইনফেকশনের কারণে আমার ব্যাকটেরিয়া ইনফেকশন কমে গেছে, তো ডাব্লিউবিসি কমে গেলে আমার ইনফেকশনের চান্স বেড়ে যেতে পারে। প্লেটলেট যদি কমে যেতে পারে, তাহলে ব্লিডিং হলে ব্লিডিং থামতে চাইবে না। আর যদি এতই প্লেটলেট কমে যায়, তাহলে কোনো রকম আঘাত ছাড়াই ব্লিডিং হতে পারে। সুতরাং এই প্রত্যেকটা উপাদানের এক একটা রকম কাজ রয়েছে, এবং এক একটা কাজের জন্য এক এক রকম ফলশ্রুতি হবে। ঠিক। তো এবারে এটা হচ্ছে কমের দিক। আর বেশির দিক, ধরুন অনেক সময় যারা অক্সিজেন, যেহেতু পাহাড়ে উঠলে পরে অক্সিজেন কমে যায়, তো যারা হিলে থাকেন তাদের হিমোগ্লোবিন বেড়ে যায়, ডাব্লিউবিসি আরবিসি নিচে থেকেই বেড়ে যায়। তো সেটা একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। তো সেরকম অনেক ফিজিওলজিক্যাল কারণে আরবিসি বাড়ে। ডাব্লিউবিসি বাড়ার কারণ একটা ইনফেকশন হলে আমাদের বেশি ডাব্লিউবিসি দরকার তো ফাইট করার জন্য, তো শরীর ইচ্ছে করে ডাব্লিউবিসি বেশি তৈরি করে। সেরকম আরও অনেক কারণে বাড়তে পারে। ক্যান্সারের জন্য ডাব্লিউবিসি বাড়তে সংজ্ঞা, ধরুন নর্মাল ডাব্লিউবিসির কাউন্ট হচ্ছে 4 থেকে 11,000। সেটা যদি কারো লিউকিমিয়া হয়, সেটা 1 লাখ হয়ে যেতে পারে। সাধারণ ইনফেকশনে এই 4 থেকে 11,000-এর জায়গায় 25,000, 20,000 হয়ে যেতে পারে। আবার অনেক সময় ইনফেকশনে ডাব্লিউবিসি কমেও যায়, সেটা সচরাচর হয় না। তো ডাব্লিউবিসি বাড়ার কারণ অনেক সময় ইনফেকশন, তো সেটা অনেক ভাইরাল ইনফেকশনে লিম্ফোসাইট বাড়ে, নিউট্রোফিল না বেড়ে, অনেক ব্যাকটেরিয়াল ইনফেকশনে নিউট্রোফিল বাড়ে।
বেসোফিল অনেক সময় টিউবারকুলোসিসে পারে, সুতরাং সেগুলো আর একটু কমপ্লিকেটেড, আমার মনে হয় অত কমপ্লিকেটেড ব্যাপারে না যাওয়াই ভালো। প্লেটলেট কমার অনেক কারণ, ইনফেকশন হয়, এবং এই প্রত্যেকটারই কমার আরেকটা কারণ হচ্ছে যেখান থেকে এগুলো তৈরি হচ্ছে উপাদানগুলো, বোন ম্যারো, আমাদের যেটা মজ্জা, সেখান থেকেই সব উপাদানগুলো তৈরি হয়। শুধু মজ্জা যদি ফেলিয়ার হয়ে যায়, মজ্জা তৈরি করতে পারছে না, সেটা কোনো রেডিয়েশনের জন্য হয়তো ক্যান্সারের কিমোথেরাপি হচ্ছে, তার জন্য বোন ম্যারো সাপ্রেস করে দিচ্ছে, রেডিওথেরাপির জন্য সাপ্রেশন হতে পারে, কিছু কিছু ইনফেকশন সাময়িক হয়, ডেঙ্গু যেরকম একটা ডেঙ্গু ইনফেকশনে অনেক সময় কমে যায় প্লেটলেট এবং ডাব্লিউবিসি, কিছু কিছু ভাইরাল ইনফেকশনে ডাব্লিউবিসি কমে যায়। সুতরাং বোন ম্যারোর কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে কমে যাওয়াটা, আর বেড়ে যাওয়ার কথা তো বললামই। তাহলে স্যার এই সিবিসি রিপোর্টটা দেখলে কোন উপাদানটা কতটা পরিমাণ থাকা উচিত, বা এই মেজারমেন্টে যদি আপনি একটু বলে দেন সকলকে। সাধারণত হিমোগ্লোবিন ছেলেদের 12-র উপরে থাকা উচিত, 12-13, মেয়েদের ক্ষেত্রে 11 থেকে 12 থাকা উচিত। আর ডাব্লিউবিসিটা বললাম 4 থেকে 11,000 হচ্ছে লিমিট, 4-এর কম হয় মানে কম, 11-র বেশি মানে বেশি। আর প্লেটলেট 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ হচ্ছে লিমিট, সুতরাং 1.5 লক্ষর কমই কম। কিন্তু সাধারণত 1 লাখের উপরে থাকলে আমরা অতটা গুরুত্ব দিই না, কারণ কিছু কিছু আমাদের পার্টিকুলারলি ইন্ডিয়ার কিছু কিছু জায়গা আছে যেখানে একটু প্লেটলেট জন্মগত এবং বংশগত কারণে কম থাকে। সুতরাং ধরে রাখুন 1 লাখের কম হলে আমাদের চিন্তার ডেফিনেটলি কারণ। কিন্তু এটাও বলে রাখি যে প্লেটলেট কিন্তু 70-80 হাজার হলেও কোনো ক্ষতি নেই, 50,000-এর কম প্লেটলেটে কিছুই হয় না। আচ্ছা, 50,000-এর কম তখনই হয় যখন আপনি একটা সার্জারি করাতে যাবেন, তখন হয়তো ব্লিডিং বন্ধ হবে না। আর এই যে আমরা ডেঙ্গুতে অনেক সময় প্লেটলেট নিয়ে মাথা খুব খারাপ করি, তো প্লেটলেট কিন্তু আপনি যখন প্লেটলেট দেবেনও শরীরে বাইরের অন্য কারোর প্লেটলেট, সেটা 24 ঘন্টার বেশি থাকে না, সুতরাং প্লেটলেট দেওয়াটা খুবই সাময়িক ব্যাপার। আর যত প্লেটলেট দেওয়া হয় তত প্লেটলেটের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, তখন নর্মাল প্লেটলেটও ডিস্ট্রয়েড হয়ে যায়। সুতরাং প্লেটলেট দেওয়াটা, আর প্লেটলেট তখনই দেওয়া হয় যখন 10,000-এর কম হয় কিংবা ব্লিডিং হয়। ব্লিডিং হলে আর একটু 50,000-এর কম হলেও দেওয়া হয়। সুতরাং প্লেটলেট শরীর এমনভাবেই ডিজাইনড যে খুব কম প্লেটলেটেও শরীর কিন্তু চলে, সুতরাং অল্প স্বল্প প্লেটলেট কম নিয়ে খুব মাথা খারাপ করে লাভ নেই। কিন্তু হিমোগ্লোবিন বেশি কমে গেলে তো বললামই, মানে কাজকর্ম করা মুশকিল, পরিশ্রম করা খুব মুশকিল। স্যার এইটা একটা প্রশ্ন অনেকের মধ্যে আছে, অনেকেই প্রশ্নটা করে থাকেন যে শুধু সিবিসি রিপোর্টটা দেখলেই কি ইনফেকশন, অ্যানিমিয়া বা ব্লাড ক্যান্সারের ইঙ্গিতটা স্পষ্ট পাওয়া যায়, ধারণাটা স্পষ্ট পাওয়া যায়? হ্যাঁ, সিবিসিতে অনেক উত্তর মেলে। সিবিসিতে ধরুন আপনি যদি হিমোগ্লোবিন খুব কম থাকে, তাহলে হিমোগ্লোবিন কমেরও অনেক রকম কারণ। ধরুন হিমোগ্লোবিন কম কারোর আয়রন ডেফিসিয়েন্সি, আয়রন কমে গিয়ে হতে পারে। এখন আয়রন কমার কারণ হতে পারে যে ব্লিডিং, কোথা থেকে শরীরে বেশি ব্লিডিং হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে যদি কারোর পিরিয়ড হয় তাহলে হেভি পিরিয়ডসের জন্য আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হিমোগ্লোবিন কমে যেতে পারে, ভিটামিন B12, ফোলেট, এগুলোর জন্য হিমোগ্লোবিন কমে যেতে পারে। তো সেই রকমই যদি কারোর ডাব্লিউবিসি, যেরকম বললাম, যদি 1 লাখ ডাব্লিউবিসি হয়ে যায় তাহলে খারাপ কারণটা আগে ভাবতে হবে। যদি ডাব্লিউবিসি ধরুন নর্মাল 11,000-এর জায়গায় 15,000, 16,000, 20,000 হয়েছে, তাহলে প্রথমে তো ইনফেকশন আগে রোল আউট করতে হবে। আর প্লেটলেট অনেক সময় ইনফেকশনে বাড়ে, প্লেটলেট আবার ব্লাড ক্যান্সারেও বাড়ে, লিউকেমিয়াতেও বাড়ে। সুতরাং প্লেটলেট খুব বেড়ে গেলে ইনফেকশন বা অন্য কারণগুলো দেখতে হবে। প্লেটলেট কমার কারণ বোন ম্যারোর ফেলিওর 1 নম্বর, কিছু কিছু ইনফেকশন। স্যার এই সিবিসি টেস্টের একেবারে মূল স্তম্ভ হচ্ছে হিমোগ্লোবিন। মানুষের এটা নিয়ে প্রচুর প্রশ্ন আছে, ডাক্তারবাবু হিমোগ্লোবিন কমে গেলে কিভাবে বুঝবো এবং কি করব, এবং তার উল্টোটাও হিমোগ্লোবিন যদি বেড়ে যায় কি সমস্যা হতে পারে, এটা যদি আপনি একটু এই হিমোগ্লোবিন এই ধারণাটা যদি স্পষ্ট করুন। না, হিমোগ্লোবিন তো খুব ইম্পর্টেন্ট জিনিস। হিমোগ্লোবিন কমে গেলে নানান রকম সমস্যা, কিন্তু হিমোগ্লোবিন কমার আমাদের একটু সর্ট অফ কি বলবো, অ্যানালিটিক্যাল মাইন্ডে যেতে হবে। হিমোগ্লোবিন কমার এটা আয়রন ডেফিসিয়েন্সির জন্য কমেছে নাকি, অনেক সময় যেটা হয় প্রত্যেকটা এই যে আমাদের আরবিসি, তার লাইফ হচ্ছে 120 দিন, তো এটা থাকে 4 মাস। তো এই 4 মাসের আগে যদি কখনো এমনই কিছু তার ওই সেলটার মধ্যে প্রবলেম হয় যে 4 মাসের আগেই ভেঙে যাচ্ছে, তার যতদিন আয়ু তার আগেই ভেঙে যাচ্ছে, আর বোন ম্যারো থেকে ততটা তৈরি করতে পারছে না, তাহলে হিমোগ্লোবিন কমে যাবে। তো সেটাকে আমরা বলি হিমোলিসিস, মানে ব্লাড সেল ভেঙে যাওয়া। তো হিমোলিসিসের জন্য হিমোগ্লোবিন কমতে পারে, আয়রন কমে গিয়ে কমতে পারে, ভিটামিন B12 কমে গিয়ে কমতে পারে, ফোলিক অ্যাসিড কমতে পারে, বোন ম্যারোর ফেলিওর হয়ে গিয়ে কমতে পারে। সুতরাং ওই সিবিসি দেখে কিছু কিছু জিনিস আছে, আমরা আরবিসির আয়তন কতটা, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন কতটা, ওইগুলো দেখে খানিকটা আন্দাজ করতে পারি যে এটা আয়রন ডেফিসিয়েন্সির জন্য হয়েছে নাকি ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হয়েছে, আন্দাজ করতে পারি। এটা প্রমাণ করতে হলে আরও পরীক্ষার প্রয়োজন। সুতরাং ওইগুলো দেখে
আমাদের ওই রকম একটা বিশ্লেষণের ভিত্তিতে ঠিক করতে হবে যে এটা কি হয়েছে। সিবিসি দেখেই সঙ্গে সঙ্গে বলা মুশকিল যে আয়রন কমে গেছে বলে হয়েছে। তো সুতরাং একটা হয়তো অনুমান হতে পারে, কিন্তু সেটা অন্য পরীক্ষা সাপেক্ষ, প্রমাণ সাপেক্ষ। আচ্ছা, এবার স্যার জ্বর, দুর্বলতা বা ওজন কমে যাওয়া, এগুলোর সঙ্গে কি সিবিসি রিপোর্টের সম্পর্ক আছে সরাসরি? হ্যাঁ, কেউ যদি খেতে না পারেন, তার যদি ধরুন খাওয়া দাওয়া খুব কমে গেছে, তাহলে অন্য খাবারের সঙ্গে তার ভিটামিনও কম যাচ্ছে, আয়রনও কম যাচ্ছে, তার হিমোগ্লোবিন কমে যেতে পারে। সুতরাং নিউট্রিশন একটা কারণ হিমোগ্লোবিন কমার। তো সেই রকমই যদি ধরুন কিছু ইনফেকশনের জন্যও হিমোগ্লোবিন কমে যেতে পারে সাময়িক, যে বোন ম্যারো থেকে অনেক সময় হিমোগ্লোবিনটা তৈরি হয় ঠিকই, কিন্তু রিলিজ হয় না, তো সেগুলো অনেক সময় ইনফেকশনের জন্য হয়। তো সেরকম কারণগুলো মানে আন্দাজ করা যেতে পারে, কিন্তু আরও পরীক্ষা সাপেক্ষ। আচ্ছা, এবার স্যার এই সিবিসি রিপোর্টটা হাতে পেলেই অনেকে নিজের ইচ্ছে মতো একটা ওষুধ বা সাপ্লিমেন্ট খেতে শুরু করলেন, রক্ত কমে গেছে। এবার এটাকে আপনি একটু বলুন যে এটাকে কিভাবে সিবিসি রিপোর্টটাকে কি করে তার মূল্যায়ন করা উচিত? না দেখুন, একটা হচ্ছে যদি কারোর আগে হিমোগ্লোবিন 12 থাকতো, আমি এবারে দুম করে দেখলাম আমার হিমোগ্লোবিন 8 হয়ে গেছে, তাহলে এটা তার গুরুতর ব্যাপার। আমার 12 থাকতো, আমি 8 হয়েছে, এটা কেন হলো? আমার কি কোনো আমার অজান্তেই রক্তপাত হয়ে গিয়ে কমছে? তাহলে তো রক্তপাতের উৎসটা বার করতে হবে। ঠিক। তো আমার কোথায় আমার স্টুলের সঙ্গে বেরোচ্ছে না কোথা দিয়ে বেরোচ্ছে আমি দেখতে হবে। তো আমি যদি না করে শুধু একটা আয়রন ট্যাবলেট খেতে শুরু করি, তাহলে তো মুশকিল। তো সেই জন্যে আবার ধরুন দেখা গেলো সিবিসিতে আমার ডাব্লিউবিসি কাউন্টটা নর্মাল যেখানে 4000 সেখানে 2200 হয়ে গেছে, তাহলেও সেটাও চিন্তার ব্যাপার। সেটা কেন হলো? সেটা একটা বোন ম্যারোর ফেলিওর হচ্ছে নাকি অন্য কোনো ইনফেকশন হয়েছে? তো ওইগুলো তো নিজে নিজে চিকিৎসা করা যাবে না। হিমোগ্লোবিন যদি মানে কারোর যদি অনেক দিন ধরেই কম থাকে, সেটার তাৎপর্য যেরকম অতটা খারাপ নয়, কিন্তু যদি হঠাৎ করে কমে যায় তাহলে ইমিডিয়েটলি তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা, এবার স্যার আপনি একটু বলুন যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তার কি সিবিসি করার প্রয়োজনীয়তা আছে, বা কত ঘন ঘন সিবিসি করা উচিত একজন মানুষের? দেখুন, খুব মানে 30-31 বছরের প্রত্যেক বছরই করা উচিত না, কিন্তু একটা পার্টিকুলার এইজের পরে হয়তো বছরে একবার সব পরীক্ষা করা উচিত। মেবি 50 বছর, 50 ইয়ার্স, 50 বছরের পরে যেরকম ব্লাড সুগার, কোলেস্টেরল, এগুলো সবই করা উচিত। সেগুলো তার মধ্যে সিবিসিও একটা পার্ট। সুতরাং খুব অল্প বয়সে 20-22 বছরের ছেলের তো প্রত্যেক বছরে টেস্ট করার দরকার নেই, যদি না অন্য কোনো কারণ হয়ে থাকে, ডাক্তারবাবু মনে করেন করতে হবে, কিন্তু রুটিন টেস্টের অত কম বয়সে করার প্রয়োজন নেই। তাহলে স্যার এই যে হিমোগ্লোবিন কমে যাওয়া বা অন্যান্য সমস্যাগুলোর জন্য কি ধরনের লাইফস্টাইল বা অভ্যেস আমরা আয়ত্ত করতে পারলে এই ধরনের সমস্যাগুলো থেকে বেঁচে থাকা যায় বা প্রতিরোধ করা যায়? দেখুন, দুটো জিনিসই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে খাবার দাবার ব্যাপারে আমাদের মানে স্বাস্থ্যকর খাবারের দিকে মানে বেশি জোর দেওয়া, এবং আমাদের জীবনে এক্সারসাইজের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যেরকম স্বাস্থ্যকর খাবার, প্রোটিন পার্টিকুলারলি, সেটা যেরকম খাবো, আমরা যদি মানে তা না করে বেশি ফ্যাট খাই, বেশি রিচ খাবার খাই, বেশি আল্ট্রা প্রসেসড ফুড খাই, সেগুলোর তো তাতে নিউট্রিশন ক্যালোরি বেশি হয় প্রয়োজনের তুলনায়, কিন্তু তাতে ওজন বাড়ে, নানান রকম প্রবলেম হয়। আর সেরকমই যদি ওজন ঠিক রাখতে হয়, স্বাস্থ্য ঠিক রাখতে হয়, তাতে এক্সারসাইজের গুরুত্ব অপরিসীম। সুতরাং আমাকে জীবনযাত্রা মানে হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া, রেগুলার এক্সারসাইজ করা, এবং নেশা, পার্টিকুলারলি স্মোকিং, অ্যালকোহল, সেগুলো থেকে যতটা অ্যাডিকশন দূরে থাকা যায়, এরকমভাবে মেনটেন করতে। আর যেটা আরেকটা ইম্পর্টেন্ট আমার মনে হয়, সেটা খুব বেশি এখনও আমাদের মধ্যে আসেনি, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। তো টিকা, তো যে সমস্ত রোগ আমরা টিকার মাধ্যমে মানে প্রতিরোধ করতে পারি, সেগুলো নেওয়া উচিত। আমরা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন এখন সবারই নেওয়ার কথা, যদি কেউ পারেন অ্যাফোর্ড করতে। 50 বছরের বেশি হলে এখন নতুন নিউমোনিয়ার ভ্যাকসিন এসছে, যেটা জীবনে একবার নিলেই হয়, সেটা নেওয়া উচিত। হার্পিসের ভ্যাকসিন এখন আসছে, যদিও একটু ব্যয়সাধ্য, তাও যদি কেউ অ্যাফোর্ড করতে পারে নেওয়া উচিত। তো এরকম মানে ভ্যাকসিনেশন যেগুলো আছে, সেগুলো যাদের পক্ষে নেওয়া সম্ভব, সেগুলো নিয়েও আমরা রোগ আটকাতে পারি। সুতরাং জীবনযাত্রা প্লাস ভ্যাকসিনেশন, এই দুটোরই মূল্য আছে। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ জানাই স্যারকে। দর্শক বন্ধু, আপনারাও শুনলেন যে সিবিসি মানে কিন্তু শুধু সামান্য কয়েকটি সংখ্যা নয়, এটা কিন্তু আপনার শরীরের আভ্যন্তরীণ অনেকগুলো গল্প বা অনেকগুলো তথ্য আপনার হাতের সামনে তুলে ধরছে, আপনাকে সচেতন করছে। কাজে সিবিসি রিপোর্ট নিয়ে সঠিক মূল্যায়ন প্রয়োজন, চিকিৎসকের পরামর্শ নেবেন, সিবিসি টেস্ট কখন করতে হবে, এবং করার পরে রিপোর্টটা আপনি অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারবাবুকে দেখাবেন। নিজে থেকে মূল্যায়ন করবেন না, কারণ ভুল মূল্যায়ন হলে অনেক বড় ক্ষতি হতে পারে। যদি কোনো প্রশ্ন থাকে, সিবিসি রিপোর্ট বুঝতে পারছেন না বা অন্যান্য কোনো সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার স্যারের সঙ্গে কোনো একটি পর্বে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।